এ নিয়ে আরও তথ্য জানবো। এই মুহূর্তে বগুড়া ডিসি অফিস এলাকায় আছেন সহকর্মী আব্দুল আওয়াল এবং চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুরে আছেন জাহাঙ্গীর আলম। সরাসরি শুরুতেই যাব আউয়ালের কাছে। দূষণের কারণে কিন্তু বগুড়ার যেই 30টি নদ নদী রয়েছিল এক সময়, সেই 30টি নদ নদী কিন্তু মৃত প্রায় এবং যৌবন হারিয়েছে। বিশেষ করে গত বছরের 25 সেপ্টেম্বর কিন্তু পানি উন্নয়ন বোর্ড বগুড়ার যেই 30টি নদী রয়েছিল সেখান থেকে 60টি নদীকে বাদ দিয়ে কিন্তু 23টি নদীকে বগুড়ায় বর্তমানে আছে বলে ঘোষণা করেছে। সর্বশেষ কিন্তু গত বছরের 25 সেপ্টেম্বর ঘড়িয়া যেটি গাবতলী উপজেলা একটি নদী ছিল এবং দুপচাঁচিয়া চন্দ্রাবতী নদীকে কিন্তু পানি উন্নয়ন বোর্ড বগুড়ার যে নদ নদীর তালিকা সেখান থেকে কিন্তু বাদ দিয়েছে। এবং বর্তমানে আমরা যে করতোয়া নদীর তীরে দাঁড়িয়ে আছি, বগুড়া শহরের একমাত্র যেই নদী যার তীর কেন্দ্র করে আসলে এই শহরটি গড়ে উঠেছে, সেই নদীর অবস্থা কিন্তু একেবারেই জরাজীর্ণ এবং মৃত। এবং অব্যাহত দূষণের কারণে কিন্তু করতোয়া নদীর আজকে বেহাল দশা। বিশেষ করে বগুড়া পৌরসভার যে প্রতিদিনে 300 টন ময়লা জমা হয়, সেই ময়লাগুলো কিন্তু করতোয়া নদীর তীরে ফেলা হয়। এই করতোয়া নদীর যে আসলে যে দূষণ পানিগুলো রয়েছে এগুলো কিন্তু আসলে করতোয়া নদীতে ফেলা হয়। এছাড়াও যে অব্যাহত দখল রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের, সেই দখলগুলোর কারণে কিন্তু করতোয়া নদীর যেই দৈর্ঘ্য রয়েছে সেগুলো কিন্তু ক্রমে প্রসারিত হয়ে আসে। এবং বর্তমানে করতোয়া নদীর যেই আসলে কলকারখানা বর্জ্য মিশ্রিত কালো পানি, এই কালো পানির ফলে কিন্তু পরিবেশ অধিদপ্তরের যেই নথি আমরা পেয়েছি, সে নথি বলছে যে করতোয়ার পানিতে আসলে যে পরিমাণে অক্সিজেন বা অন্যান্য উপাদান থাকার কথা তার কিন্তু বিন্দুমাত্র নেই বললেই চলে। এর কারণে কিন্তু করতোয়ার পানিতে মাছ তো দূরেই থাক, কোনো ব্যাঙ বা সাপ বা অন্যান্য জলজ যেই উদ্ভিদ বা জন্তু সেগুলো কিন্তু আসলে কোনোভাবে বেঁচে থাকা সম্ভব নয়। এর পাশাপাশি কিন্তু বগুড়ার যে অন্যান্য ভদ্রাবতী বা অন্যান্য যে নদ নদীগুলো রয়েছে সেগুলোর অবস্থাও কিন্তু একেবারেই বেহাল এবং জনশূন্য, এবং সেগুলোর কিন্তু মৃতপ্রায় শুধুমাত্র এই দখল এবং দূষণের কারণেই। তো বগুড়া থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। এ নিয়ে আরো বিস্তারিত জানতে চলে যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জের সহকর্মী জাহাঙ্গীর আলমের কাছে। আমি এই মুহূর্তে যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে পাগলা নদীর একেবারে ধারে, এবং আমরা আসলে নাম শুনে বুঝতে পারছি যে পাগলা নদী কেন রাখা হয়েছিল। আমরা যতদূর জানি যে পাগলা নদীর যে আগ্রাসী মনোভাব এবং যে ভয়াবহ থাবা, এর কারণেই মূলত এই নদীটিকে পাগলা নদী হিসেবে নামকরণ করা হয়েছিল। এবং আমরা এখন যেটি দেখতে পাচ্ছি একেবারে মৃতপ্রায় একটি নদী, এবং ভরা মৌসুম আসলে শুরু হতে চলেছে। এই মুহূর্তেও আসলে পানি নেই, খনন করেও আসলে পানি আনা যায়নি এই পাগলা নদীতে। পাগলা নদীর যে আচরণ সেটিও আমরা এখন দেখতে পাই না। বিগত কয়েক বছর ধরে আসলে দুই ধারে নদী খনন, নদী দখল এবং হচ্ছে যে বসত বাড়ি স্থাপন, ফসলি জমি স্থাপন দখল করে এ ধরনের কার্যক্রমের কারণেই মূলত এই পাগলা নদীর আজকের এই অবস্থা। একই অবস্থা আসলে মহানন্দা নদীতেও। মহানন্দা নদীর বিভিন্ন পয়েন্টে আসলে নদী দখল করে বিভিন্ন দখল দূষণের মাধ্যমে দখল হয়ে গেছে বিভিন্ন এলাকা, এবং যার ফলে সেখানে আসলে মৃতপ্রায় অবস্থা একটি হয়ে দাঁড়িয়েছে মহানন্দা নদীর। পূর্ণভবা নদীতেও আমরা দেখেছি যে ভারতের সীমান্তের সাথে যুক্ত থাকা এই পূর্ণভবা নদীকেও একেবারে দখলের কারণে শুষ্ক মৌসুমে একেবারে হাঁটু জল থাকে, সেখানে আসলে তেমন কোনো পানি পাওয়া যায় না। ফসলি জমিতেও পানি দেওয়া যায় না এই পূর্ণভবা নদী থেকে। বিভিন্ন সময়ে আসলে জেলা নদী রক্ষা কমিটি এবং জাতীয় নদী রক্ষা কমিশন এই নিয়ে কাজ করলেও আসলে খুব একটা সুফল পাওয়া যায়নি। বারবারই দখল এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের আসলে দখল এবং বিভিন্ন স্থাপনা নির্মাণের ফলেই আজকের এই অবস্থা হয়েছে। নদী পাড়ের যে ফসলি জমিগুলো সেখানে আসলে পানি দেওয়া যাচ্ছে না, কারণ আসলে সেই নদীগুলো দখল করে একেবারেই মৃতপ্রায় অবস্থার হয়ে দাঁড়িয়েছে। তো আমরা যতদূর জানি 2022 সালে জাতীয় নদী রক্ষা কমিটি এবং জেলা নদী রক্ষা কমিটির পক্ষ থেকে জানানো হয় যে মহানন্দা এবং পূর্ণভবা নদীর 1771টি পয়েন্টে আসলে দখল করা হয়েছে এবং দখলদার চিহ্নিত করা হয় প্রায় 57 জনকে। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জের নদী দখল এবং দূষণের ফলে অস্তিত্ব হারানোর বিষয়ে সর্বশেষ। দখল আর দূষণে রাজশাহী বিভাগের অন্তত 40টি নদী ধুঁকছে, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম চাঁপাইনবাবগঞ্জ এবং বগুড়ায়।